আসসালামু আলাইকুম। আজকে দ্য সাইলেন্ট পেশেন্ট বইয়ের অষ্টম পর্বটি আপনাদের পড়ে শোনাচ্ছি। 4.11 থেরাপি রুমে আমার মুখোমুখি চেয়ারটায় বসে আছে অ্যালিসিয়া। শুরু করার আগে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এখনও কিছু বিষয় পরিষ্কার হয়নি। অ্যালিসিয়া কোনো জবাব দিল না। সেই অভিব্যক্তিহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আসলে আমি আপনার এই দীর্ঘদিন মুখ বন্ধ রাখার ব্যাপারটা বুঝতে চাইছি। জানতে চাই যে কেন কথা বলা থামিয়ে দিয়েছিলেন। প্রশ্নটা শুনে হতাশ মনে হলো অ্যালিসিয়াকে। জানালার দিকে মুখ ফেরালো সে। চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। উত্তর জানার জন্য ভেতরে ভেতরে অধীর হয়ে উঠলেও নিজেকে সামলাবার চেষ্টা করলাম। তাহলে কি অ্যালিসিয়ার কথা বলাটা সাময়িক ছিল? এখন আবার আগের অবস্থায় সে ফিরে যাবে? তা হতে দিতে পারি না আমি। অ্যালিসিয়া, আমি জানি যে ব্যাপারটা আপনার জন্য কষ্টকর, কিন্তু একবার যদি এই বিষয়ে আমার সাথে কথা বলা শুরু করেন তাহলে দেখবেন অনেকটাই সহজ লাগছে। সত্যি। কোনো উত্তর নেই। চেষ্টা করুন প্লিজ। এতটা পথ পাড়ি দেওয়ার পর হাল ছেড়ে দেবেন না। বলুন আমাকে, কেন কথা বলেননি এতদিন? এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, কিছু কিছু বলার নেই। মাফ করবেন, আপনার এই কথাটা বিশ্বাস হচ্ছে না আমার। বলার মতো কিছু না কিছু অবশ্যই আছে। আবারও বিরতি। কাঁধ নাচালো অ্যালিসিয়া। হয়তো হয়তো ঠিকই বলেছেন আপনি। বলুন তাহলে। দ্বিধা ফুটল অ্যালিসিয়ার চেহারায়। যখন গ্যাব্রিয়েল মারা যায় প্রথমে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু পারিনি। মুখ খুলেছিলাম কিন্তু কোনো শব্দ বের হয়নি। অনেকটা স্বপ্নের মতো, যেখানে চেষ্টা করেও চিৎকার করতে পারি না আমরা। আপনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তখন, কিন্তু এর পরে তো কথা বলতে সমস্যা হবার কথা না, তাই না? ততদিনে অর্থহীন মনে হচ্ছিল সব কিছু। বড় দেরি হয়ে গিয়েছিল। দেরি হয়ে গেছিল? আত্মপক্ষ সমর্থনের কথা বলছেন? এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল অ্যালিসিয়া। তার মুখের হাসিটা দুর্বোধ্য ঠেকছে এখন। কোনো কথাই বলল না। আবার কথা বলা শুরু করলেন কেন? সেটার উত্তর তো আপনিই জানেন। আসলে কি জানি? আপনার জন্য। আমি বিস্মিত দৃষ্টিতে তাকালাম তার দিকে। আপনি এখানে এসেছেন বলেই? তাতে কি? আসলেও পরিস্থিতির কি কোনো রদবদল হয়েছে? হয়েছে, আলবৎ হয়েছে। পরবর্তী কথাগুলো নিচু স্বরে আমার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে বলল অ্যালিসিয়া। আমি চাই আপনি বুঝুন আমার সাথে কি হয়েছিল, কেমন লেগেছিল। আপনার বোঝাটা জরুরি। আমি আসলেই বুঝতে চাই। সেজন্যই তো ডায়েরিটা দিয়েছিলেন, তাই না? যাতে আমি বুঝতে পারি। আপনার কাছের মানুষগুলো সেই লোকটার ব্যাপারে যার কথা আমি বিশ্বাস করতে পারি। আপনি বোধহয় নিশ্চিত হতে চেয়েছিলেন আমি আপনাকে বিশ্বাস করি কিনা। আপনি বিশ্বাস করেন। সূর্য পূর্ব দিকে উঠেই চিরন্তন সত্যটা যেভাবে সবাই বলে সেভাবেই কথাটা বলল অ্যালিসিয়া। মাথা নাড়ালাম। হ্যাঁ, আপনাকে আমি বিশ্বাস করি। তাহলে সেখান থেকেই শুরু করি না হয়। ডায়েরির একদম শেষে যে লিখেছিলেন লোকটা আপনাদের বাসায় ঢুকে পড়েছিল, এরপর কি কিছু হয়েছিল? কিছু না। কিছু না? মাথা ঝাঁকালো অ্যালিসিয়া। ভুল ভেবেছিলাম আমি। অন্য একজন এসেছিল। কে? জিন ফিলিক্স। প্রদর্শনীর ব্যাপারে কথা বলতে এসেছিল সে। আপনার ডায়েরির কথাগুলো পড়ে মনে হয়েছে আমার তখন কারোর সাথে কথা বলার মতো অবস্থায় ছিলেন না আপনি। জবাবে কাঁধ ঝাঁকালো অ্যালিসিয়া। কতক্ষণ ছিল জিন ফিলিক্স? খুব বেশিক্ষণ না। ওকে আমি চলে যেতে বলি। কষ্ট পেয়েছিল, কিছুক্ষণ চিৎকার চেঁচামেচিও করে, কিন্তু কার কথা শোনে? এরপর? জিন ফিলিক্স চলে যাবার পর কি হলো? সে ব্যাপারে বলতে চাইছি না। কিছুই বলবেন না? আপাতত না। আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার জানালার দিকে মুখ ফেরালো অ্যালিসিয়া। অন্ধকার হয়ে আসা আকাশের দিক দিয়ে তাকিয়ে আছে জানালার ফাঁক দিয়ে। মুখে ঠোঁটের কোণায় হাসির আভাস। আসলে আমাকে এভাবে কৌতূহলের মধ্যে রেখে সে মজা পাচ্ছে।
তাহলে কি নিয়ে কথা বলতে চান? জিজ্ঞাসা করলাম। জানি না, শুধু কথা বলতে চাই। তারপর আমরা আলাপ চালিয়ে গেলাম। লিডিয়া এবং পলের ব্যাপারে কথা বললাম। অ্যালিসিয়ার মায়ের গল্প শুনলাম। আমাদের দুজনের শৈশব নিয়ে স্মৃতিচারণ করলাম। আমার অতীত নিয়ে খুবই কৌতূহলী মনে হলো অ্যালিসিয়াকে। বাবার ব্যাপারে সব বললাম। কিভাবে ভয়ের মধ্যে বড় হয়েছি, কিভাবে বাসা থেকে দ্রুত সম্ভব বেরিয়ে এসেছি, এগুলো বাদ দিলাম না। বোধহয় আজকের এই আমাকে অতীতে কোন বিষয়গুলো প্রভাবিত করেছে সেটা জানাটাই মূল উদ্দেশ্য ছিল তার। গোটা সময় আমি ভাবছিলাম যে আবারও শুরু থেকে সব আরম্ভ করার কোনো সুযোগ নেই। একজন থেরাপিস্ট এবং রোগীদের মধ্যে যে দেয়ালটা থাকে সেটা আরও আগেই গড়িয়ে গেছে। এখন হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এখানে কে রোগী আর কে চিকিৎসক। 4.12 পরদিন সকালে আবারও গেলাম অ্যালিসিয়ার সাথে দেখা করতে। তবে আজকে একদম অন্যরকম লাগছে তাকে। গতকালের তুলনায় অনেক বেশি গম্ভীর এবং সতর্ক। হয়তো গ্যাব্রিয়েলের মৃত্যুর ঘটনাটা নিয়ে কথা বলবে বলেই নিজেকে প্রস্তুত করেছিল। মুখোমুখি আমার দিকে বসে তাকিয়ে আছে। সচরাচর কিন্তু এমনটা করে না। একবারের জন্য চোখ ফেরাচ্ছে না অন্যদিকে। একটু পরে নিজে থেকেই কথা বলা শুরু করো ধীরে ধীরে। প্রতিটা শব্দই মাপা। একদম ভেবেচিন্তে বলছে যা বলার। অনেকটা ক্যানভাসে যত্নের সাথে তুলির দাগ দেওয়ার মতো। সেদিন বিকেলে একাই ছিলাম বাসায়। প্রদর্শনীর জন্য ছবি আঁকার কথা ছিল, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে করছিল না। তবুও সিদ্ধান্ত নেই যে একবার চেষ্টা করে দেখব। তাই ছোট ফ্যানটা নিয়ে বাগানের ভেতরে স্টুডিওতে চলে যাই। আর তখন ফোনটা বেজে ওঠে। গ্যাব্রিয়েল কল করেছিল জানাতে যে শহর থেকে ফিরতে দেরি হবে। এরকমটা কি প্রায় করতেন তিনি? আগেই ফোন করে জানিয়ে দিতেন যে দেরি হবে? যেন একটা অদ্ভুত প্রশ্ন করেছি এমন দৃষ্টিতে আমার দিকে তাকায় অ্যালিসিয়া। না। কেন? এমনটাও তো হতে পারে যে আপনি ঠিক আছেন কিনা সেটা জানার জন্য ফোন দিয়েছিলেন গ্যাব্রিয়েল। কারণ ডায়েরিটা পড়ে আমার মনে হয়েছে তখন আপনার মানসিক অবস্থা খুব একটা সুবিধার ছিল না। ও। কিছুক্ষণ কথাগুলো নিয়ে ভাবল অ্যালিসিয়া। এরপর মাথা নাড়ালো ধীর ভঙ্গিতে। হ্যাঁ, হতে পারে। আপনাকে কথা বলার মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। গ্যাব্রিয়েল ফোন করেছিলেন আপনাকে। এরপর কি হলো? তাকে দেখি আমি, দ্বিধান্বিত স্বরে বলল অ্যালিসিয়া। তাকে? মানে ওই লোকটাকে। জানালায় দেখি তার প্রতিবিম্ব। স্টুডিওতে ঢুকে পড়েছিল সে। একদম আমার পেছনেই দাঁড়িয়েছিল। চোখ বন্ধ করে ফেলে অ্যালিসিয়া। লম্বা একটা সময় কিছুই বলে না। যতটা সম্ভব কোমল স্বরে বললাম, লোকটা দেখতে কেমন ছিল? মনে আছে আপনার? জবাব দেওয়ার আগে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে অ্যালিসিয়া। বেশ লম্বা, শক্তপোক্ত শরীর। কালো মুখোশ পরে থাকায় চেহারাটা দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দেখতে পাচ্ছিলাম। কি মনে হচ্ছিল জানেন? যেন কালো দুটো গর্তের দিকে তাকিয়ে আছি। তাকে দেখার পর কি করলেন? কিছুই না। আসলে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে অনেকক্ষণ তাকিয়েই থাকি তার দিকে। হাতে একটা ছুরি ছিল লোকটার। জিজ্ঞাসা করি যে সে কি চায়। কোনো জবাবই দেয় না। তখন বলি যে রান্নাঘরের টেবিলে আমার ব্যাগে টাকা রাখা আছে, টাকার কোনো দরকার নেই আমার। হেসে বলে লোকটা। এরকম জঘন্য কাজ ভাঙা হাসি এর আগে কখনোই শুনিনি। ছুরিটা আমার গলায় সে চেপে ধরে। আরেকটু হলেই গলার চামড়ায় কেটে বসত ধারালো ফলাটা। চুপচাপ কোনো শব্দ না করে তার সাথে বাসার ভেতরে যেতে বলে। দৃশ্যটা মনে করার সময় আবারও চোখ বন্ধ করে ফেলল অ্যালিসিয়া। আমাকে স্টুডিও থেকে লনে বের করে সে নিয়ে আসে। এরপর গেটের দিকে চোখ যায় আমার। ভাবি যে কোনো মতে যদি একবার গেট পর্যন্ত পৌঁছতে পারি তাহলে হয়তো বেঁচে যাব। সেটাই আমার বাঁচার একমাত্র পথ। তাই মনের সাহস জোর করে জোরে একটা লাথি কষাই লোকটার হাঁটু বরাবর। এরপর গেটের উদ্দেশ্যে দৌড়ে যাই। চোখ খুলল অ্যালিসিয়া, মুখে হাসি। কয়েক সেকেন্ডের জন্য আসলেই মুক্তি পেয়েছিলাম। এরপরেই হাসিটা মিইয়ে গেল। তখন পেছন থেকে আমার উপর লাফ দেয় লোকটা। মাটিতে পড়ে যাই আমরা। শক্ত করে এক হাতে চেপে ধরে রাখে আমার মুখ।
ছুরির শীতল ফলার স্পর্শ টের পাই, আবারও হুমকি দেয় যে টু শব্দ করলেই মেরে ফেলবে। কয়েক সেকেন্ড ওভাবেই থাকি। তার নিঃশ্বাস টের পাচ্ছিলাম মুখের ওপর। এরপর আমাকে টেনে তুলে বাসার ভেতরে নিয়ে যায়। এরপর এরপর কি হলো? দরজা বন্ধ করে দেয় সে। ভেতরে আটকা পড়ে যায়। ভারী হয়ে আসছে অ্যালিসিয়ার শ্বাস প্রশ্বাস। দুই গালে রক্তিম আভা। বোধহয় একটু বেশি চাপ দিয়ে ফেলেছি তাকে। কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া যাক। মাথা ঝাঁকিয়ে মানা করে দিল অ্যালিসিয়া। না, দরকার নেই। কথাগুলো বলার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি আমি। আপনি নিশ্চিত? কিছুক্ষণ বিরতি নিলে কিন্তু কোনো সমস্যা হবে না। একটা সিগারেট হবে আপনার কাছে? কিছুক্ষণ ইতস্ততার পর জিজ্ঞাসা করল সে। সিগারেট? আপনি ধূমপান করেন এটা তো জানতাম না। না, করি না। মানে আগে করতাম। আছে আপনার কাছে? আপনি কি করে বুঝলেন যে আমি সিগারেট খাই? গন্ধ পেয়েছি। ও, লজ্জিত ভঙ্গিতে বলে উঠে দাঁড়াই। ঠিক আছে, বাইরে চলুন তাহলে। 4.13। ক্লিনিকের চত্বরে রোগীদের ভিড়। অন্যান্য সময়ের মতো দল বেঁধে আলাপ করছে রোগীরা। কেউ সিগারেট খাচ্ছে, অনেকে আবার শীতের কারণে দুই হাত বুকের উপর ভাঁজ করে রেখেছে। একটা সিগারেট নিয়ে টান দিল অ্যালিসিয়া। তার হয়ে আমি জ্বালিয়ে দিলাম ওটা। লম্বা একটা টান দিল, একদম লাল হয়ে উঠল সিগারেটের মাথাটা। তার চোখ জোড়া আমার দিকে, দৃষ্টিতে হালকা বিদ্রুপ। আপনি ধরাবেন না? নাকি রোগীদের সাথে সিগারেট খেতে মানা? আমার সাথে ঠাট্টা করছে সে, ভাবলাম। তবে এটা ঠিক যে গ্রোভের স্টাফ এবং রোগীদের একসাথে ধূমপানের ব্যাপারে কোনো বিধিনির্দেশ নেই। তবুও স্টাফরা সাধারণত আড়ালেই ধূমপান করে। আজ অবধি কাউকে রোগীদের সামনে কখনো সিগারেট ধরাতে দেখিনি। এখন আমি যদি সিগারেট বের করি, অনেকেই চোখ বাঁকাতে পারে। কেন যেন মনে হচ্ছে সবার দৃষ্টি আমার দিকে। জানালা থেকে হয়তো ক্রিশ্চিয়ানও তাকিয়ে আছে। ওর বলা কথাটা আমার মনে হলো। বর্ডারলাইন রোগীদের একটা আলাদা আকর্ষণ থাকে। অ্যালিসিয়ার চোখের দিকে তাকালাম। আকর্ষণের ছিটেফোঁটাও নেই সেখানে। এমনকি কোনো প্রকার আন্তরিকতার ইঙ্গিতও নেই। তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ লুকিয়ে আছে। অ্যালিসিয়া বেরেনসনকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সেজন্যই বোধহয় ক্রিশ্চিয়ান সবসময় তাকে ওষুধ দিয়ে প্রায় বেহুশ করে রাখত। ও কি অ্যালিসিয়াকে ভয় পায়? সত্যি বলতে আমি নিজেও কিছুটা ভয় পাই। আসলে ঠিক ভয় না, বরং বলা যায় যে অতিরিক্ত সতর্ক থাকি তার চারপাশে। যাই করি সাবধানে ভেবে চিন্তে করতে হবে। বললাম, মানা হবে কেন? আমিও ধরাচ্ছি একটা আপনার সাথে। সিগারেট মুখে দিয়ে জানলাম। এরপর নীরবে কিছুক্ষণ ধোয়া ছাড়ি আমরা, একে অন্যের দিক থেকে দৃষ্টি না সরিয়ে। আমরা হাঁটি না হয়? মাথা নেড়ে বলল অ্যালিসিয়া। ঠিক আছে। চত্বরের সীমানা ঘেঁষে হাঁটতে শুরু করলাম। অন্যান্য রোগীরা আমাদের দিকে তাকিয়ে আছে। তারা কি ভাবছে কে জানে। তবে অ্যালিসিয়াকে সেসব নিয়ে বিচলিত মনে হলো না। এমনকি তাদের জন্য একবারের জন্যও তাকায়নি। একসময় অ্যালিসিয়া জিজ্ঞাসা করল, এরপর কি ঘটেছিল শুনবেন না? আপনি প্রস্তুত? আমার কোনো সমস্যা নেই। আবারও মাথা নাড়ে অ্যালিসিয়া। হ্যাঁ, প্রস্তুত। লোকটা তাহলে আপনাকে বাসার ভেতরে নিয়ে দরজা আটকে দেয়। তারপর? লোকটা ড্রিঙ্কসের কথা বলে। তাই তাকে গ্যাব্রিয়েলের একটা বিয়ারের ক্যান দিই আমি। আমি নিজে বিয়ার খাই না, আর বাসায় ওই সময় অন্য কিছু ছিলও না। এরপর কিছু একটা নিয়ে কথা বলে লোকটা। কি নিয়ে? মনে নেই আমার। কিছুই মনে নেই? না। আবারও সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ ধরে মুখ খুলছে না দেখে আবার তাগাদা দিলাম। ঠিক আছে, আপনারা রান্নাঘরে ছিলেন তখন কেমন বোধ হচ্ছিল? আসলে আসলে কোনো বোধজ্ঞানই ছিল না আমার। মাথা নাড়লাম। ওইরকম পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। বিপদে পড়লে আমাদের অনুভূতি একদম ভোঁতা হয়ে যায়। পালাবো নাকি পালাবো না এটা ভাবতে ভাবতেই জমে যায় একদম। আমি জমে যাইনি। তাই নাকি? হ্যাঁ। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অ্যালিসিয়া বলল, আসলে নিজেকে প্রস্তুত করছিলাম।
মনে মনে ছক কষছিলাম কীভাবে পাল্টা আঘাত হানা যায়। লোকটাকে খুনের ফোন দিয়ে আসছিলাম। আচ্ছা, খুনটা কিভাবে করতেন আপনি? গ্যাব্রিয়েলের বন্দুক দিয়ে। ওটা কিভাবে নাগাল পাওয়া যায় সেটাই ভাবছিলাম। বন্দুকটা তো বোধহয় আপনি রান্নাঘরে এনে রেখেছিলেন। ডায়েরিতে সেটাই লেখা। মাথা নাড়ল অ্যালিসিয়া। হ্যাঁ, জানালার পাশে থালা বাসন রাখার কাবাডে। লোকটাকে বলি যে পানি খাবো। গ্লাস আনতে যায় সে। ধীরে ধীরে এগিয়ে যায় কাবাডের দিকে। মনে হচ্ছিল ওটুকু এরগোতেও খুব বেশি সময় লাগছে। কাঁপাকাতা হাত দিয়ে কাবার্ডের পাল্লা খুলি। আর খালি ছিল ভেতরটা। বন্দুকটা কেউ সরিয়ে ফেলেছিল। এমন সময় পেছন থেকে লোকটা বলে, গ্লাসগুলো আপনার ডান পাশের কাবার্ডে। ঘরে তাকিয়ে দেখি বন্দুকটা তার হাতে। ওটা আমার দিকে তাক করে সে হাসছিল। তখন কি? তখন আপনার মাথায় কি চলছিল? এটাই যে শেষ সুযোগটাও আমি হারিয়ে ফেলেছি। আমাকে মেরে ফেলবে লোকটা। আপনার মনে হচ্ছিল লোকটা আপনাকে মেরে ফেলবে? হ্যাঁ। তাহলে দেরি করলো কেন সে? বাড়িতে ঢোকার পরই তো কাজটা শেষ করে ফেলতে পারত। জবাব দিল না অ্যালিসিয়া। তার দিকে অনেক তাকিয়ে থেকে আমি অবাক হয়ে গেলাম। সে হাসছে। লিডিয়া ফুপির একটা বাদামি রঙের বিড়াল ছিল। অনেক আগের কথা এটা। বিড়ালটাকে আমার একদমই পছন্দ ছিল না। প্রায়ই খামচে রক্তে বের করে ফেলত। দয়াময় বলে কিছুই ছিল না। পশু পাখিদের ক্ষেত্রে তো দয়ামতা কথাটা ঠিক খাটে না। তারা যা করে আত্মরক্ষার খাতিরেই করে। তন্ময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল অ্যালিসিয়া। ভুল কথা। অনেক পশু পাখি নিষ্ঠুর ধরনের। অন্তত ওই বিড়ালটার ক্ষেত্রে তো এই কথাটা প্রযোজ্য। বাইরে থেকে প্রায়ই আহত পাখি বা ছোট জীবজন্তু নিয়ে আসতো। সবগুলোই আধমরা। আহত কিন্তু মারা যায়নি। ওগুলোকে নিয়ে খেলতো। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন লোকটা আপনাকে নিয়ে অনেকটা ওরকমই করছিল? তার জন্য বিকৃত একটা খেলা ছিল ব্যাপারটা? সিগারেটটা শেষ করে মাটিতে ফেলে দিল। এরপর আমার দিকে হাত বাড়িয়ে অ্যালিসিয়া বলল, আরেকটা দিন। তার দিকে প্যাকেটটা এগিয়ে দিলাম। এবার সে নিজেই সিগারেটটা জ্বালালো। কিছুক্ষণ চুপচাপ ধোয়া ফোকার পর বলল, গ্যাব্রিয়েল 8টার দিকে বাসায় ফেরার কথা ছিল। আর তখন বাজছিল 6টা। বারবার আমি তাকাচ্ছিলাম ঘড়ির দিকে। লোকটা বলে, কি ব্যাপার? আমার সাথে সময় কাটাতে ভাল লাগছে না? বন্দুকের নলটা এই বলে আমার শরীরে স্পর্শ করে সে। দৃশ্যটা কল্পনা করতেই কেঁপে উঠল অ্যালিসিয়া। আমি বলি, গ্যাব্রিয়েল যে কোনো মুহূর্তে এসে পড়বে। এসে কি করবে? আপনাকে উদ্ধার করবে? লোকটা জিজ্ঞাসা করে। জবাবে আপনি কি বলেছিলেন? কিছুই না, শুধু ঘড়ির দিকে তাকিয়েছিলাম। এই সময় আমার ফোনটা বেজে ওঠে। গ্যাব্রিয়েল কল দিয়েছিল। লোকটা বলে ফোন ধরতে। বন্দুকটা আমার কপাল বরাবর তাক করে রেখেছিল। এরপর গ্যাব্রিয়েল কি বলল? বলে যে ফটোশ্যুটটায় ঝামেলা হয়েছে, বাসায় ফিরতে আরও দেরি হবে, আমি যেন খেয়ে নেই। কমসে কম 10টা বেজে যাবে তার কাজ শেষ হতে। ফোন কেটে দিয়ে বলি, গ্যাব্রিয়েল কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, এর আগে আপনি চলে যান। লোকটা হাসে। কিন্তু আমি তো শুনলাম 10টার আগে ফিরবে না। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে। দড়ি নিয়ে আসুন, টেপ হলেও চলবে, আপনাকে বেঁধে ফেলি। সে যা বলে তাই আমি করি। জানতাম যে আর কোনো উপায় ছিল না। পুরোপুরি আশা হারিয়ে ফেলেছিলাম। কথা বন্ধ করে আমার দিকে তাকালো অ্যালিসিয়া। একসাথে অনেকগুলো আবেগ খেলা করছে তার দৃষ্টিতে। আসলেও বোধহয় আজকে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমাদের কিছুক্ষণের বিরতি নেওয়া উচিত এখন। না, কথা শেষ করতে হবে আমাকে। করতেই হবে। আগের চেয়ে এখন অনেক দ্রুত কথা বলছে সে। বাসে কোনো দড়ি ছিল না, তাই ক্যানভাস ঝোলানোর জন্য তার কাজটাকে দিয়েই কাজ চালানোর সিদ্ধান্ত নেয় লোকটা। আমাকে লিভিং রুমে নিয়ে যায়। একটা ডাইনিং টেবিলের চেয়ারের সঙ্গে বসিয়ে বাঁধতে শুরু করে। টের পাচ্ছিলাম চামড়া কেটে বসে যাচ্ছে তার। প্লিজ, অনুনয় করি আমি, প্লিজ। কিন্তু সে শোনে না। হাত দুটো পিছে মোড়া করে বেঁধে ফেলে। তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম আমাকে সে মেরেই ফেলবে। আসলে
তখন আমাকে খুন করলেই ভালো হতো। এটা কেন বললেন? কারণ পরবর্তীতে সে যা করে তার চেয়ে মরে যাওয়া আমার অনেক বেশি ভালো ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো কেঁদেই ফেলবে অ্যালিসিয়া। তাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়া থেকে নিজেকে থামাতে বেশ কষ্ট হলো আমার। ইচ্ছে করছিল তার কপালে চুমু খেয়ে বলি সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিয়ন্ত্রণ করলাম নিজেকে। দেয়ালের সাথে চেপে ধরে সিগারেটটা নিভিয়ে ফেললাম। কারো উচিত আপনার যত্ন নেওয়া, খেয়াল রাখা। আমার নিজেরই আপনার খেয়াল রাখতে ইচ্ছে করছে অ্যালিসিয়া। দৃঢ় ভঙ্গিতে সে মাথা নাড়ালো। না, আপনার কাছ থেকে এসব চাই না আমি। তাহলে কি চান? জবাব দিল না অ্যালিসিয়া, বরং উল্টো দিকে ঘরের ভেতরে যাওয়ার দরজার দিকে হাঁটতে শুরু করলো। 4.14 থেরাপি রুমের বাতি জ্বেলে দরজাটা লাগিয়ে দিলাম। ঘুরে দাঁড়িয়ে দেখি অ্যালিসিয়া ইতিমধ্যেই বসে পড়েছে। তবে নিজের চেয়ারে নয়, আমার চেয়ারে বসেছে সে। অন্য সময় হলে তার এই আচরণের পেছনে নিগড়ার কোনো কারণ খোঁজার চেষ্টা করতাম। এবারে আর কিছুই বললাম না। আমার চেয়ারে বসে সে যদি কর্তৃত্ব জাহির করতে চায়, করতে পারে। আপাতত আমি গল্পের শেষটুকু শোনার জন্য উদগ্রীব হয়ে আছি, তাই চুপচাপ তার বিপরীত দিকে বসে পড়লাম। সে মুখ খুলতে শুরু করলো। আমাকে চেয়ারে একদম শক্ত করে বাঁধে লোকটা। একটু নড়াচড়া করলেই তারগুলো চামড়া কেটে আরও ভিতরে গভীরে বসে যাচ্ছিল। এক পর্যায়ে রক্ত ঝরতে শুরু করে। তবে সেটা একদিক দিয়ে ভালোই হয়ে উঠেছিল। ক্ষতস্থানগুলো নিয়ে দুশ্চিন্তা করার কারণে মনের উল্টোপাল্টা ভাবনাগুলোকে দূরে রাখতে পারছিলাম। ভাবছিলাম গ্যাব্রিয়েলকে হয়তো আর কখনোই দেখতে পাবো না। কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে। এরপর কি হলো? ওখানেই ছায়ায় বসে থাকি আমরা। মজার ব্যাপার কি জানেন? এর আগে আমি সবসময় ভাবতাম যে ভয় পেলে শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু ধারণাটা ভুল ছিল। খুব বেশি গরম লাগছিল আমার। জানলা দরজা বন্ধ ছিল অবশ্য, তবুও ভ্যাপসা গরম ছিল। কপাল থেকে ঘাম চুইয়ে পড়ার কারণে চোখ জ্বলছিল। লোকটার শরীর থেকে ঘাম এবং মদের গন্ধ পাচ্ছিলাম। পুরোটা সময় কথা বলে যায় সে। আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনিনি। একটা বড় মাছির শব্দ কানে আসে। বাইরে বের হবার চেষ্টা করছিল সে, বারবার তো বাড়ি খাচ্ছিল জানালার কাছে। গ্যাব্রিয়েলের ব্যাপারে অনেক প্রশ্ন করে লোকটা। কিভাবে আমাদের দেখা হয়েছিল, কতদিন আছি, সংসারে সুখী কিনা এসব। তখন আমার মনে হয় যে কথাগুলো বলে সময় নষ্ট করলে বুঝি আমার বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে। তাই প্রশ্নগুলোর জবাবগুলো দেওয়া উত্তর শুরু করি। গ্যাব্রিয়েল, আমার কাজ, সব কিছু নিয়ে কথা বলি। কিছু সময়ের খুব দরকার ছিল আমার। বারবার খেয়াল করি ঘড়ির দিকে। একসময় খেয়াল করি 10টা বেজে গেছে, এরপর 10:30। কিন্তু গ্যাব্রিয়েলের বাসায় ফেরানোর নাম নেই। লোকটা বলে দেরি হয়ে গেছে, আজকে বোধহয় আর ফিরবে না। আমি জবাব দিই, আসবেও। আমি থাকাতে আপনার সুবিধাই হয়েছে, কি বলেন? ঠিক 11টার সময় বাইরে থেকে একটা গাড়ির শব্দ শুনতে পাই। জানলা দিয়ে বাইরে উকি দেয় লোকটা। একদম ঠিক সময়েই এসেছে সে, বলে লোকটা। অ্যালিসিয়ার ভাষ্যমতে এরপরে ঘটনাগুলো অনেক দ্রুত ঘটে। লোকটা অ্যালিসিয়ার চেহারাটা উল্টো দিকে ঘুরিয়ে দেয় যাতে দরজা থেকে তার চেহারা দেখা না যায়। বলে সে যদি টু শব্দটিও করে তাহলে গ্যাব্রিয়েলের খুলি উড়িয়ে দেবে। এরপর গা ঢাকা দেয়। সবগুলো বাতি নিভে যায় কিছুক্ষণ পর। চারিদিকে খুটখুটে অন্ধকার। হলওয়ে থেকে দরজা খোলা এবং বন্ধের শব্দ ভেসে আসে। গ্যাব্রিয়েল জোরে ডাক দেয়, অ্যালিসিয়া। কোনো জবাব না পেয়ে আবারও সে ডেকে ওঠে। লিভিং রুমে ঢুকে দেখে ফায়ারপ্লেসের কাছে চেয়ার নিয়ে উল্টো ঘুরে বসে আছে অ্যালিসিয়া। গ্যাব্রিয়েল জানতে চায়, এভাবে অন্ধকারে বসে আছো কেন? অ্যালিসিয়া। খুব কষ্ট করে চুপ করে থাকে অ্যালিসিয়া। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল তার, কিন্তু ততক্ষণে চোখে আধার শুয়ে এসেছিল। দেখতে পাচ্ছি রচনা একটা বন্দুক হাতে নিয়ে কোনায় ঘাপটে মেরে দাঁড়িয়ে আছে। তার স্বার্থেই মুখ বন্ধ করে রাখে অ্যালিসিয়া। গ্যাব্রিয়েল এবার এগিয়ে যায় তার দিকে। অ্যালিসিয়া, কোনো সমস্যা? গ্যাব্রিয়েল হাত বাড়িয়ে ঠিক ধরতে যাবে অ্যালিসিয়াকে, এই সময় অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়ে লোকটা। চিৎকার করে ওঠে অ্যালিসিয়া, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাটিতে লুটিয়ে পড়ে গ্যাব্রিয়েল। লোকটা তার উপর চেপে বসে। বন্দুকটা হাতুড়ির মতো কয়েকবার ধরে
গ্যাব্রিয়েলের মাথায় পরপর কয়েকবার আঘাত করে। রক্ত ঝুঁকতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারায়। এরপর তার অচেতন দেহটা একটা চেয়ারে বসিয়ে তাকেও শক্ত করে বেঁধে ফেলে আততায়ী। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে গ্যাব্রিয়েলের। কি হচ্ছে এসব? কি? বন্দুকটা গ্যাব্রিয়েলের দিকে তাক করে লোকটা। ট্রিগার টেনে দেয়। প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় চারপাশ। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। গোটার সময় চিৎকার করতেই থাকে অ্যালিসিয়া। গ্যাব্রিয়েলকে 6 বার গুলি করা শেষে বন্দুকটা মেঝেতে ফেলে দেয় লোকটা। এরপর কোনো কথা না বলে বেরিয়ে যায় বাসা থেকে। 4.15 এই হচ্ছে পুরো গল্প। অ্যালিসিয়া ব্রেনসন তার স্বামীকে হত্যা করেনি। এক অচেনা আততায়ী তাদের বাসায় ঢুকে পড়ে এবং কোনো প্রকার কারণ ছাড়াই নৃশংসভাবে খুন করে গ্যাব্রিয়েলকে। এরপর রাতের আধারেই মিলে যায় অ্যালিসিয়া সম্পূর্ণ নির্দোষ। অন্তত অ্যালিসিয়ার কথা বিশ্বাস করলে এমনটাই ঘটেছিল মনে করে নিতে হবে। কিন্তু আমার একটা শব্দ বিশ্বাস হয়নি। কিছু বড়সড় অসঙ্গতির কথা আমি তো এখনই বলে দিতে পারবো। যেমন গ্যাব্রিয়েলকে 6 বার না 5 বার গুলি করা হয়েছিল। একটা গুলি চালানো হয়েছিল বাড়ির ছাদ বরাবর। তাছাড়া পুলিশের লোকেরা অ্যালিসিয়াকে চেয়ারে বাঁধা অবস্থায় নয়, রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুঁজে পেয়েছিল। 2 হাত দিয়ে দরদর করে রক্ত পড়ছিল তার। অ্যালিসিয়া আমাকে বলেনি যে লোকটা তার বাঁধন খুলে দিয়েছিল কিনা। তাছাড়া পুলিশের লোকদের কেন এই কথাগুলো বলেনি, এটারও কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়া যায়নি। হ্যাঁ, আমি নিশ্চিত সে মিথ্যে বলেছে। মুখের উপরে এভাবে অকপটে মিথ্যে বলার জন্য প্রচণ্ড বিরক্ত লাগছে। এক মুহূর্তের জন্য সন্দেহ হলো যে সে বোধহয় পরীক্ষা করে দেখছে আমি তাকে বিশ্বাস করি কিনা। যদি তাই হয় তাহলে আমার মাথার ভিতরে কি চলছে তাকে আমি বুঝতেই দেব না একদম। চুপচাপ ওখানে বসে রইলাম। এই প্রথম আগে কথা বলল অ্যালিসিয়া। আমার খুব ক্লান্ত লাগছে, আজকে আর কথা বলতে পারবো না। মাথা নাড়লাম। একটানা এই বিষয় নিয়ে কথা বলার পর যে কারো ক্লান্ত লাগবে। সে বলল, কালকে আমরা আবার দেখা করি। আরও কিছু বলার আছে? হ্যাঁ, তবে সেটাই শেষ। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। করিডোরে অপেক্ষা করছিল ইউরি। অ্যালিসিয়াকে নিয়ে তার রুমে চলে গেল। আমি অফিসে চলে এলাম। আগেও বলেছি সেশন শেষে সব কিছু লিখে ফেলা থাকা আমার পুরনো অভ্যাস। থেরাপি সেশনের 50 মিনিটে কী কী কথা হয়েছে তা যতটা সম্ভব নিখুঁতভাবে লিখে ফেলা একজন থেরাপিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুবা ছোট বড় অনেক গুরুত্বপূর্ণ তথ্য চিরতরে হারিয়ে যাবে। তাই ডেস্কে বসে যত দ্রুত সম্ভব সব কিছু লিখলাম। লেখা শেষ হতেই ডায়ামাডাসের অফিসে ছুটে গেলাম দ্রুত। তার দরজায় ঠকঠক করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আবারও যখন সাড়া পেলাম না, তখন দরজাটা একটু ফাঁক করে ভিতরে উকি দেখলাম। দেখি যে প্রফেসর কাউচে বেঘরে ঘুমাচ্ছেন। প্রফেসর প্রফেসর ডায়ামাডাস, গলা চড়িয়ে বললাম। চমকে জেগে উঠলেন তিনি। ঘুম জড়ানো দৃষ্টি আমার দিকে তাকালেন। কি হয়েছে, কোনো সমস্যা? আপনার সাথে কিছু কথা ছিল, পরে আসবো? ভ্রু কুচকে মাথা ঝাঁকালেন ডায়ামাডাস। লাঞ্চের পর খানিকক্ষণ ভাত ঘুমের অভ্যাস আছে আমার। আর বিকেলে তাহলে আর ঝিমোতে হয় না। বয়স হলে তুমিও বুঝবে। ভেতরে এসো থিও, তোমাকে দেখে মনে হচ্ছে জরুরি কিছু বলবে। বসো। জি, আসলেই জরুরি। অ্যালিসিয়াকে নিয়ে কিছু বলবে? মাথা নেড়ে সায় দিয়ে তার ডেস্কের উল্টো পাশে বসে পড়লাম। 1 সেকেন্ড পর প্রফেসরও চলে আসলেন। আমি বরং কিছুক্ষণ পরে আসি তাহলে, মাথা ঝাঁকিয়ে মানা করে দিলেন ডায়ামাডাস। জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে বললেন, আর ঘুম আসবে না আমার। বলো তাহলে কি হয়েছে? অ্যালিসিয়ার সাথে আমি কথা বলছিলাম, আপনার পরামর্শ প্রয়োজন। কীরকম পরামর্শ? হাতের কাগজগুলো থেকে তাকে সব কিছু পড়ে শোনালাম। অ্যালিসিয়া আমাকে যেভাবে কথাগুলো বলেছে ঠিক সেইভাবেই বললাম। কিভাবে কি হয়েছে তা একদম চোখের সামনে। আমার কথা বলা শেষ হলে লম্বা একটা সময় চুপ করে থাকলেন তিনি। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না যে মগজে কি চলছে। ডেস্ক থেকে একটা চুরুট বের করে একটা রূপটি গিলোটিনের সাহায্যে সেটার মাথা কেটে নিলেন সাবধানে। কাউন্টার ট্রান্সফিয়ারেন্স থেকেই শুরু করি তাহলে। তোমার নিজের অনুভূতির সম্পর্কে বলল, একদম প্রথম থেকে। অ্যালিসিয়া যখন গল্পটা বলছিল কেমন লাগছিল তোমার? প্রথম দিকে বেশ উত্তেজিত ছিলাম, আর কিছুটা উদ্বিগ্ন, ভীত। ভীত? ভয়টা কি তোমার নিজের নাকি অ্যালিসিয়ার? দুজনেরই বোধ হয়। কেন ভয় পাচ্ছিলে?
সে ব্যাপারে নিশ্চিত নই, হয়তো ব্যর্থ হব এই ভয় কাজ করছিল। অনেক কিছুই নির্ভর করছে এর উপর। আর কিছু? খুব হতাশও লাগছিল। আসলে অ্যালিসিয়ার সাথে সেশনগুলোতে প্রায়ই এই অনুভূতিটা হয়েছে। রাগ হয়নি কখনো? হ্যাঁ, হয়েছে। অবাধ্য সন্তানকে কথা শোনাতে না পারলেও বাবাদের যেমন লাগে তোমাদেরও ওইরকম লাগছিল? হ্যাঁ, অ্যালিসিয়াকে আমি সাহায্য করতে চাইছিলাম, কিন্তু সেই সাহায্য পেতে ইচ্ছুক কিনা তা বলতে পারবো না। মাথা নাড়লেন ডায়ামেডাস। আপাতত তাহলে আমরা রাগ নিয়ে কথা বলি। এই রাগটা ফুটে ওঠে কি করে? বেশিরভাগ ক্ষেত্রেই সেশন চলাকালীন সময়ে প্রচণ্ড মাথা ব্যথা থাকে আমার। এই তো, এক না এক উপায়ে রাগের বহিঃপ্রকাশ ঘটবেই। গ্রুপ থেরাপি বিষয়ে একটা প্রচলিত কথা আছে জানো? সাধারণত ট্রেনিরা গ্রুপ থেরাপি সেশন পরিচালনা করে। যাই হোক, এম মিল্টন তার গ্রুপ থেরাপি বিষয়ক গবেষণাপত্রের শুরুতে লিখেছিলেন, যেই ট্রেনি থেরাপি সেশনের সময় উদ্বিগ্ন হবে না, সে অসুস্থ হয়ে পড়বে। কাজ ঝাঁকিয়ে বললাম, এরকম কিছুই শুনিনি। আমি একই সাথে অসুস্থ এবং উদ্বিগ্ন হতাম। ডায়ামেডাস হাসলেন। তুমি তো আর ট্রেনই নও। যদিও প্রশিক্ষণের সময়কার অনুভূতি কখনোই ভোলা যায় না। চলো বাইরে যাই। কিছুক্ষণ আমার কথাগুলো নিয়ে তিনি ভাবলেন এবং শেষে একটা উপসংহারে পৌঁছে গেলেন। ও মিথ্যে বলছে, তা বোধহয় তুমি বুঝতেই পারছো। মানে গ্যাব্রিয়েলের হত্যাকাণ্ডের ব্যাপারে সে যা বলেছে? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। না, শুধু হত্যাকাণ্ডের ব্যাপারেই নয়। তাহলে? পুরোটাই একটা গাঁজাখুরি গল্প। একটা শব্দ আমার বিশ্বাস হচ্ছে না। আমি প্রচণ্ড অবাক হয়েছি যে তা নিশ্চয়ই আমার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। ভেবেছিলাম অ্যালিসিয়ার গল্পের কিছুটা বিষয়ে হয়তো সন্দেহ করবেন তিনি, কিন্তু পুরোটাকেই যে বাতিল করে দেবেন এটা ভাবিনি। লোকটার অস্তিত্বে বিশ্বাস করেন না আপনি? না, করি না। আমার ধারণা এই মুখোশধারী আততায়ী ব্যাপারটা অ্যালিসিয়ার উর্বর মস্তিষ্কের কল্পনা বই আর কিছুই নয়। এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? অদ্ভুত একটা হাসি ফুটল ডায়মন্ডসের চেহারায়। এটা আমার আন্দাজ বলতে পারো, আমার এত বছরের পেশাদারি অভিজ্ঞতাও বলতে পারো। আমি কিন্তু এমনটা আশা করছি না যে তুমি আমার সাথে একমত হবে থিও। অ্যালিসিয়াকে নিয়ে যে কারোর চেয়ে অনেক বেশি ভেবেছো তুমি, তাই তার অনুভূতিগুলোর সাথে তোমারগুলো জট পাকিয়ে গেছে। সুপারভাইজার হিসেবে আমার কাজ হচ্ছে সেগুলো আলাদা করতে তোমাকে সাহায্য করা। আর একবার যদি অ্যালিসিয়া সম্পর্কে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভাবতে পারো, তাহলে দেখবে তার সম্পর্কে তোমার ধারণাই বদলে গেছে। আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। সোজাসুজি বললে, আমার ধারণা শুরু থেকেই তোমার সামনে অভিনয় করছে সে, তোমাকে দিয়ে নিজের কার্যসিদ্ধির চেষ্টা করছে। অনেকে সাহায্য করার তোমার যে স্বভাবজাত গুণ, সেটার ফায়দা লুটতে চেয়েছে আর কি। আমি শুরু থেকে বুঝেছিলাম যে ওকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করাই তোমার লক্ষ্য। অ্যালিসিয়ারও নজর এড়ায়নি সেটা। সেজন্যই তোমার জন্য ফাঁদ পেতেছে। প্রেমের ফাঁদও বলা যায়। আপনার কথাগুলো ক্রিশ্চিয়ানের মতো শোনাচ্ছে। আমাকে কেন প্রেমের ফাঁদে ফেলেনি অ্যালিসিয়া? তাছাড়া রোগীদের কারো কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কি না তা বোঝার মতো বুদ্ধিমত্তা আমি রাখি। দয়া করে আমাকে খাটো করে দেখবেন না প্রফেসর। তুমি অ্যালিসিয়াকে খাটো করে দেখো না। পুরোটাই তার ভয়ানক একটা নাটক। অ্যালিসিয়াকে দেখে তোমার মনে হতে পারে যে পরিস্থিতির শিকার অসহায় এক নারী। কারো উচিত খেয়াল রাখা বা তাকে লক্ষ্য রাখা। নিজেকে ভিকটিম এবং ওই মুখোশধারী আততায়ীকে ভিলেন সাজিয়েছে সে। কিন্তু সত্যটা হচ্ছে অ্যালিসিয়া এবং এই ব্যক্তি একই সত্তা। সেই মেরেছে গ্যাব্রিয়েলকে, কিন্তু নিজের কাছে দোষ স্বীকার করতে চাইছে না। তাই এই গল্পটা ফেটেছে। এখানে অ্যালিসিয়া নিরাপরাধ ভিকটিম আর তুমি তার ত্রাণকর্তা। আর তুমিও যেহেতু ব্যাপারটার সাথে জড়িয়ে গেছো, ওর প্রভাবের সব দায়িত্ব ভুলতে বসেছ। মাফ করবেন, আমি আপনার সাথে একমত নই। তাছাড়া সে মিথ্যে বলছে বলেও আমার মনে হচ্ছে না। অন্তত সচেতনভাবে তো নয়ই। গল্পটা আর কেউ না হলেও সে নিজে পুরোপুরি বিশ্বাস করে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। তবে অ্যালিসিয়ার বিপদের কারণ সে নিজেই, বাইরের কেউ নয়। আমি জানি যে প্রফেসর ভুল বলছেন, কিন্তু এই বিষয়ে তর্ক করে আর কোনো লাভ নেই। হাতের সিগারেটটা নিভিয়ে দিলাম। এখন কি করা উচিত আমার? অ্যালিসিয়াকে সত্যের মুখোমুখি করতে বাধ্য করো। তাহলেই কেবল তার সুস্থ হবার একটা সম্ভাবনা থাকবে। গল্পটা যে বিশ্বাস করনি এটা একদম পরিষ্কার করে তাকে বলবে।
অসঙ্গতিগুলো তুলে ধরবে, সত্যটা দাবি করো। আপনার কি মনে হয় বলবে সে? সেটা এই মুহূর্তে কেউ বলতে পারবে না। ঠিক আছে, কালকে আমি তার সাথে আবারও কথা বলে সত্যটা বের করার চেষ্টা করব। চুরুটটা দেয়ালে পিষে মাটিতে ফেলে দিলেন আলাপের ইতি টানার ভঙ্গিতে। কালকে কিন্তু